আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। আজ দুপুরেই ঘটে গেল নাটকীয় ভূ রাজনীতিতে নতুন মোড়। পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে কৌশলগত মহাজোট গড়ল ইরান, চীন আর রাশিয়া। সম্ভাব্য যুদ্ধের মুখেও যে কারণে যুক্তরাষ্ট্রকে পরোয়া করছে না ইরান। ইউরেনিয়াম মজুতকরণও শূন্যে নামিয়ে আনতে হবে। ইরানের মিসাইল সংখ্যা নির্দিষ্ট, আঘাত হানার দূরত্ব কমাতে হবে। মামার বাড়ির আবদার করলেন উন্মাদ ট্রাম্প। মুসলমানদের যতটা সম্ভব হয়রানির মধ্যে রাখতে হবে বললেন আসামের মুখ্যমন্ত্রী। গুরুতর অসুস্থ ইমরান খান নেওয়া হয়েছিল হাসপাতালে। ইসলাম নিয়ে ঘৃণা ছড়ানো ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। আজ দুপুরেই ঘটে গেল নাটকীয় ভূ রাজনীতিতে নতুন মোড়। পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে কৌশলগত মহাজোট গড়ল ইরান, চীন, রাশিয়া। আজ দুপুরে এক নাটকীয় ভূ রাজনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে ইরান, চীন ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে একটি ব্যাপক ভিত্তিক কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এটি একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী পরিবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে। চুক্তির পূর্ণাঙ্গ বয়ান তিন দেশের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হলেও তেহরান, বেইজিং এবং মস্কো রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে এবং একে একটি নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থার ভিত্তিপ্রস্তর হিসেবে বর্ণনা করেছে। এই চুক্তিটি গত কয়েক দশক ধরে এই তিন দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটে স্বাক্ষরিত। উল্লেখ্য, 2025 সালের জানুয়ারিতে ইরান ও রাশিয়া একটি 20 বছর মেয়াদী ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছিল, যা গত বছর থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে 2021 সাল থেকে ইরান ও চীন একটি 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তিতে আবদ্ধ। আজকের এই চুক্তির বিশেষত্ব ও গুরুত্ব রয়েছে। আজকের এই স্বাক্ষরের বিষয়টি আগের চেয়ে আলাদা এবং তাৎপর্যপূর্ণ, কারণ এটি প্রথমবারের মতো এই তিন শক্তিতে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে এসেছে। এর ফলে পারমাণবিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে সামরিক সমন্বয় এবং কূটনৈতিক কৌশলের মতো বিষয়গুলো তারা এখন অভিন্ন অবস্থানে থাকবে। তেহরানের কর্মকর্তারা এই চুক্তিকে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম স্বাধীনতা এবং একতরফা জবরদস্তি প্রত্যাখ্যানকারী একটি নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি যৌথ প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেছে। চুক্তির একটি কেন্দ্রীয় বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট অবরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান। তেহরান, বেইজিং এবং মস্কো ইতোমধ্যে ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পারমাণবিক চুক্তির আলোচনার সমাপ্তি ঘোষণা করেছে। এই চুক্তিটি এমন এক সময় স্বাক্ষরিত হলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মকর্তাদের বিষয়ে কোনো সমঝোতায় না পৌঁছালে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন এবং মধ্যপ্রাচ্যে একটি রণতরী পাঠিয়েছেন। এই প্রেক্ষাপটে নতুন এই কৌশলগত চুক্তিটি ইরানের জন্য মার্কিন সামরিক চাপের বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করবে। দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর দ্বারা বিচ্ছিন্ন থাকা ইরান এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্যের সুরক্ষা দাবি করতে পারছে। এটি ইরাক, সিরিয়া এবং পারস্য উপসাগরে ইরানের অবস্থানকে আরো শক্তিশালী করবে এবং যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের জন্য নিরাপত্তা সমীকরণকে আরো জটিল করে তুলবে। অন্যদিকে, যদিও এটি কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবু এটি তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময়কে আরো গভীর করবে। ভারত মহাসাগর ও উপসাগরীয় অঞ্চলে ইতোমধ্যে তিন দেশের যৌথ নৌমহড়া তাদের ক্রমবর্ধমান নিরাপত্তা সম্পর্কের ইঙ্গিত দেয়। দীর্ঘমেয়াদী এই চুক্তি আন্তর্জাতিক সম্পর্কের বহুমুখী পুনর্গঠনকে ত্বরান্বিত করবে। কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে যুক্তরাষ্ট্রের যে একক আধিপত্য ছিল ইরান, চীন, রাশিয়া জোট এখন তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশ্ব এখন কেবল পূর্ব বনাম পশ্চিম দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং একটি প্রতিযোগিতামূলক ও বহুমুখী মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। সূত্র মিডল ইস্ট মনিটরের। সম্ভাব্য যুদ্ধের মুখেও যে কারণে যুক্তরাষ্ট্রকে পরোয়া করছে না ইরান। ইরানের জলসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এলাকায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছানোয় আশঙ্কা আরও তীব্র হয়েছে যে পরিস্থিতি একটি বড় ধরনের সংঘাতের দিকে এগোতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। 9 কোটির বেশি জনসংখ্যার দেশে যদি হঠাৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়ে, তাহলে শান্তিপূর্ণ বা দ্রুত পরিবর্তনের সম্ভাবনা কম, বরং এতে দীর্ঘমেয়াদী অস্থিরতা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহিংসতা এবং পুরো অঞ্চলের প্রভাব ছড়িয়ে পড়তে পারে। এসব পরিস্থিতি সামাল দিতে বছরের পর বছর লেগে যেতে পারে। এই ঝুঁকিগুলোই তেহরানের সাম্প্রতিক সময় আরো কঠোর ভাষায় বক্তব্য দেয়াকে ব্যাখ্যা করতে সাহায্য করে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ও সাধারণ সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডাররা, পাশাপাশি শীর্ষ রাজনৈতিক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা, ছোট বা বড় যাই হোক না কেন, যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এতে ইরানের প্রতিবেশী দেশগুলো
বিশেষ করে যেসব উপসাগরীয় দেশে মার্কিন সেনা রয়েছে তারা উদ্বিগ্ন। সরাসরি জড়িত না থাকলেও ইরানের দ্রুত প্রতিক্রিয়া সেসব দেশকে তাৎক্ষণিক ঝুঁকির মুখে ফেলবে। এতে সংঘাত ইরান ও যুক্তরাষ্ট্রের সীমা পার হয়ে ছড়িয়ে পড়ার সংখ্যা বাড়িয়ে দেবে। ওয়াশিংটনও সীমাবদ্ধতার মুখোমুখি, দুই পক্ষই বড় কৌশলগত বাস্তবতা সম্পর্কে অবগত। ট্রাম্প জানেন গত গ্রীষ্মের 12 দিনের যুদ্ধের আগের তুলনায় এখন ইরান সাময়িকভাবে দুর্বল, সামরিকভাবেও তাদের দুর্বলতা আছে। অন্যদিকে তেহরান জানে ট্রাম্প পূর্ণমাত্রার ও দীর্ঘ যুদ্ধ শুরু করতে খুব একটা আগ্রহী নন। এই পারস্পরিক ধারণায় কিছুটা আশ্বস্ত করার মতো হলেও এতে বিপজ্জনক ভুল বোঝাবুঝির আশঙ্কাও রয়েছে, যেখানে দুই পক্ষই নিজেদের প্রভাব বেশি বলে ধরে নিতে পারে বা প্রতিপক্ষের উদ্দেশ্য ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। ইউরেনিয়াম মজুতকরণও শূন্যে নামিয়ে আনতে হবে, ইরানের মিসাইল সংখ্যা নির্দিষ্ট, আঘাত হানার দূরত্ব কমাতে হবে, মামার বাড়ির আবদার করলেন উন্মাদ ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরানকে হুমকি দিয়েছেন তাদের সাথে দ্রুত সময় চুক্তি করতে হবে, নয়তো হামলা। তিনি জানান ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রমই চালাতে পারবে না। বৃহস্পতিবার 29 জানুয়ারি এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা নির্দিষ্ট করতে হবে, অর্থাৎ একটি সংখ্যা নির্ধারণ করে দেয়া হবে, এর বেশি মিসাইল আর উৎপাদন করা যাবে না। অপরদিকে ইউরেনিয়াম মজুতকরণ শূন্যে নামিয়ে আনতে হবে। আল জাজিরা বলেছে ট্রাম্পের এই দাবি নিয়ে আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, কিন্তু ইরান ট্রাম্পের এই দাবিকে মানবে কিনা এ নিয়ে অনেক সন্দেহ আছে। সংবাদ মাধ্যমটি বলেছে দুই দেশের মধ্যে এসব ইস্যু নিয়ে অনেক বড় গ্যাপ আছে। মার্কিনীরা যে দাবি করেছে সেটি মানার ধারে কাছে ইরান নেই, কিন্তু শঙ্কা হলো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে, ফলে তাদের হামলার সম্ভাবনা অনেক বেশি। তবে ইরানিরা জানিয়েছে তারা সম্মানের সাথে আলোচনা করতে চায়, একই সাথে লড়াইয়ের জন্যও প্রস্তুত। সূত্র আল জাজিরার। আর 2 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। তার ঠিক আগেই রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে দলের কর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন রাজ্যে বাংলাভাষী মুসলমানদের, যাদের তিনি মিয়া বলে উল্লেখ করেন, যতটা সম্ভব হয়রানির মধ্যে রাখতে। 2016 সালে আসামে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি বাংলাভাষী মুসলমানদের ঘিরে ধারাবাহিক রাজনৈতিক বয়ান তৈরি করে এসেছে। তবে 2021 সালে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই বয়ান আরো তীব্র হয়। নির্বাচনের প্রাক্কালে এবার তিনি কোনো রাগঢাক না রেখেই সরাসরি এই জনগোষ্ঠীকে লক্ষ্য করে কথা বলতে শুরু করেছেন। গত মঙ্গলবার ডিব্রুগড়ে একটি সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেন বর্তমান রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ সংশোধন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার মধ্যেই প্রায় 5 লাখ মুসলমান নাগরিকের বিরুদ্ধে বিজেপির কর্মীরা ইচ্ছাকৃতভাবে অভিযোগ দায়ের করছেন। তিনি জানান এটি কেবল ঘটছে তা নয়, বরং এটাই তাদের রাজনৈতিক অবস্থান। তিনি বলেন যদি মিয়া মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের না করা হয় তবে মনে হবে আসামে অবৈধ অনুপ্রবেশকারীর কোনো অস্তিত্ব নেই। তার দাবি এই জনগোষ্ঠীকে চাপে রাখা প্রয়োজন, না হলে তারা জমি, সম্পত্তি এবং রাজনৈতিক অধিকার দখল করে নেবে। তিনি একে অস্তিত্বের লড়াই বলে বর্ণনা করেন এবং জানান এই অবস্থানের মাধ্যমে প্রতিরোধ দেখানোই সরকারের লক্ষ্য। হেমন্ত বিশ্ব শর্মা বলেন আমরা যদি মিয়া মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের না করি তবে মনে হবে আসামে একেবারেই অবৈধ বিদেশি নেই। আমি দলের সদস্যদের নির্দেশ দিয়েছি তারা যেন যত বেশি সম্ভব অভিযোগ দায়ের করে এবং সেটা হবে শুধুমাত্র মিয়া মুসলমানদের বিরুদ্ধে। এই সম্প্রদায়ের লোকেদের চাপে রাখতে হবে, না হলে তারা আমাদের মাথার উপর চড়ে বসবে। তারা ভেবেছে আসামের জমি, সম্পত্তি এবং রাজনৈতিক অধিকার দখল করবে। আমরা যদি এর বিরুদ্ধে কিছুই না করি তাহলে মনে হবে অসমীয়রা দুর্বল। এটা আমাদের অস্তিত্বের লড়াই এবং আমরা মিয়াদের এই রাজ্যে শান্তিতে থাকতে দেব না। গুরুতর অসুস্থ ইমরান খান নেওয়া হয়েছিল হাসপাতালে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার জিও নিউজের সাথে কথা বলার সময় তারার জানান সাবেক প্রধানমন্ত্রীকে গত 24 জানুয়ারি রাতে 20 মিনিটের চোখের চিকিৎসার জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন প্রথমে আদিয়ালা কারাগারে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানকে পরীক্ষা করেছিলেন, পরে তারা সুপারিশ করেন একটি ছোট চিকিৎসা প্রক্রিয়ার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। এরপরে তাদের পরামর্শ মেনে গত শনিবার রাতে তাকে পিমসে নিয়ে যাওয়া হয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী আরো বলেন ইমরানের লিখিত অনুমোদনের পরই পিমসে তার চোখের বিশদ পরীক্ষা করা হয়। প্রায় 20 মিনিটের পরীক্ষা শেষে সাবেক প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন চিকিৎসা প্রক্রিয়া চলাকালীন তার স্বাস্থ্য স্থিতিশীল ছিল, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। জেলের নিয়ম মেনে সকল বন্দীর মতো তাকেও নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা প্রদান করা হচ্ছে। এদিকে ইমরানের দল পিটিআই বলেছে তারা বিশ্বাসযোগ্য সূত্রে জানতে পেরেছেন ইমরান খানের ডান চোখ সেন্ট্রাল রেটিনাল ভেইন এক্সক্লুশন CIVO ধরা পড়েছে, যার ফলে সঠিক চিকিৎসা না পেলে ইমরান খান চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন।
ইসলামের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে অস্ট্রেলিয়া বলছে, ঘৃণা ছড়াবে এমন দর্শনার্থীদের তারা গ্রহণ করবে না। খবরে এফপির স্যামি ইয়াহুদ নামের ওই ইনফ্লুয়েন্সার সামাজিক মাধ্যমে ইসলামকে ঘৃণ্য মতাদর্শ হিসেবে মন্তব্য করেন। তিনি সোমবার জানিয়েছেন, ইসরায়েল থেকে ফ্লাইট ছাড়া 3 ঘন্টা আগে তার ভিসা বাতিল করা হয়েছে। ইয়াহুদ আবুধাবিতে পৌঁছানোর পর তাকে সংযোগকারী ফ্লাইটে আটকে দেয়া হয়। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, এটি অত্যাচার, সেন্সরশিপ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে একটি গল্প। মঙ্গলবার এএফপিকে পাঠানো এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেছেন, যারা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চান তাদের সঠিক ভিসার জন্য আবেদন করা উচিত এবং সঠিক কারণে আসা উচিত। তিনি বলেন, ঘৃণা ছড়াতে আসা কোনো ভালো কারণ নয়। গত 14 ডিসেম্বর বন্ডি সৈকতে হনুক্কা উদযাপনে গণহত্যার প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া চলতি মাসে ঘৃণামূলক অপরাধের আইন কঠোর করেছে। ওই হামলায় 15 জন নিহত হয়। ঘৃণার ভিত্তিতে মানুষের ভিসা প্রত্যাখ্যান করার জন্য অতীতে যে আইন ব্যবহার করা হয়েছিল সেই একই আইনের অধীনে ইয়াহুদের ভিসাও বাতিল হয়েছে বলে জানা গেছে। এদিকে ওই ইনফ্লুয়েন্সারকে আমন্ত্রণ জানানো রক্ষণশীল অস্ট্রেলিয়ান ইহুদি সমিতি বলছে, তারা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারের ভিসা সিদ্ধান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করছে। শেষ করব জাগো টিভির আজকের আয়োজন, তার আগে শিরোনামগুলো আরো একবার। আজ দুপুরেই ঘটে গেল নাটকীয় ভূ রাজনীতিতে নতুন মোড়। পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে কৌশলগত মহাজোট গড়ল ইরান, চীন আর রাশিয়া। সম্ভাব্য যুদ্ধের মুখেও যে কারণে যুক্তরাষ্ট্রকে পরোয়া করছে না ইরান। ইউরেনিয়াম মজুতকরণও শূন্যে নামিয়ে আনতে হবে। ইরানের মিসাইল সংখ্যা নির্দিষ্ট, আঘাত হানার দূরত্ব কমাতে হবে। মামার বাড়ির আবদার করলেন উন্মাদ ট্রাম্প। মুসলমানদের যতটা সম্ভব হয়রানির মধ্যে রাখতে হবে বললেন আসামের মুখ্যমন্ত্রী। গুরুতর অসুস্থ ইমরান খান নেওয়া হয়েছিল হাসপাতালে। ইসলাম নিয়ে ঘৃণা ছড়ানো ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।